যেখানে সম্মান থাকে না প্রকৃতপক্ষে সেখানে সম্মান কোনোদিনই জন্ম নেয় না। মনে হতে পারে মাঠের সব আগাছা পরিষ্কার করে খেলতে নামবো, ম্যাচ জিতবো। বাস্তবতা হলো আগাছা কখনোই নির্মূল হয় না। এখান থেকে কাটবেন তো ওখান থেকে গজাবে। সম্মানও কোনোদিন পাওয়া যায় না যা পূর্বে ছিল না। হারানো সম্মান ফিরে পাওয়ার স্বপ্ন কেবলই দুরাশা। যা হয় না নয়তে তা হয় না নব্বইতে। ইতিহাস সাক্ষী, ফেলে দেওয়া থুতুর দিকে ফিরে তাকাতে নেই। যেখানে ভুল নেই সেখানে মাথা নত করবে না, আর যেখানে সম্মান নেই সেখানে অবস্থান করবে না। আসসালামু আলাইকুম, আমি রিমা, যশোর থেকে বলছি। বাংলাদেশি ব্লগার মাম রিমা চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। কাছে কিংবা দূরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো খুব সকাল সকাল ছাদে এসেছি আমার ছাদ বাগান থেকে পাকা ড্রাগন ফলগুলো নেয়ার জন্য, আর অফ ক্যামেরায় কিন্তু বেশ কিছু ফলও নিয়েছি। তো এই পর্যায়ে এসে ক্যামেরাটা অন করেছি, আর আজকের ব্লগটি এখান থেকেই শুরু করলাম। প্রথমবার তো অনেকগুলো ফল পেয়েছিলাম, তবে ফলগুলো শেয়ার করেছিলাম আপনাদের সাথে, গাছ থেকে নেওয়াটাও শেয়ার করতে পেরেছিলাম না, কারণ আপনাদের ভাইয়াই তো গাছ থেকে ফলগুলো নিয়ে গিয়েছিল, সেটা তো আপনাদের সাথে আমি বলেছিলাম। আর এই যে দ্বিতীয়বার কিন্তু আলহামদুলিল্লাহ অনেকগুলো ফল পেলাম, তবে আশা রাখছি তৃতীয়বার এর চাইতে আরও বেশি ফল পাবো আল্লাহ পাকের রহমতে, কারণ এবার অনেক ফুল ফুটেছিল, সেই ফুলগুলো তো আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই যে এটা হচ্ছে আমার সব কষ্টের ফল, মানে আপনাদের ভাইয়ার আমি যে পরিমাণে ছাদে কষ্ট করি, আর এই ফলগুলো যখন আমরা দেখতে পাই তখন কিন্তু আমাদের সব কষ্ট মনে হয় সার্থক হয়েছে। ছাদ থেকে ড্রাগন ফল তোলা ওটা ছিল আমার বৃহস্পতিবার সকালের কিছুটা অংশ, আর বৃহস্পতিবার সারাটা দিন আমি বাড়ির বাইরে ছিলাম, ওইভাবে আর কোনো কিছু ক্যাপচার করা আমার পক্ষে সম্ভব হয়নি। এখন যে শুক্রবারের দিন আমি দুপুরের জন্য খিচুড়ি রান্না করছি, ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত। তো এখান থেকে আবার ক্যামেরাটা অন করেছি। শুক্রবারের দিন খুব সকালেই আপনাদের ভাই আমাকে বলছে যে আজকে যদি দুপুরে ভুনা খিচুড়ি আর গরুর গোস্ত হতো তাহলে কিন্তু দুপুরের খাবারটা বেশ জমে যেত। আমাদের এখানে বৃহস্পতিবারের দিন দুপুর থেকে শুক্রবারের দুপুর পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি বলেই কিন্তু হাজব্যান্ড একটু তার মানে পছন্দের খাবারটা ডিমান্ড করেছে, আর আমি কিভাবে তাকে রান্না করে না দিয়ে থাকি বলুন তো। আর খিচুড়ি রান্না গরুর গোস্ত রান্না আমার সব আপুরাই পারে, এজন্য আর ডিটেলস ওইভাবে আমি কোনো কিছু বলছি না। তবে আমি এখানে 2 রকমের ডাউল আর 2 রকমের চাউল নিয়েছি। সবসময় না আমি ভুনা খিচুড়িটা একটু মিক্সড করে রান্না করার চেষ্টা করি। আর রান্না করতে করতে আমার এই কড়াইয়ের আংটাটা একটু আপনাদের সাথে আমি শেয়ার করেছি, মানে হাত দিয়ে দেখিয়েছি। আমি তো একটা ব্লগে আপনাদেরকে বলেছিলাম যে 3 তলা ছাদ থেকে আমার এই কড়াইটা লাফ দিয়েছিল সুইসাইড করার জন্য। আসলে আমার ছাদে একটা মাটির চুলা আছে, আর আমি শীতের সময় না খুব শখ করে মাটির চুলাতে রান্না করি মাঝে মধ্যে। তো এই কড়াইটাতে আমি রান্না করে কড়াইটা পরিষ্কার করে ছাদে রেলিংয়ের পরে রেখে দিয়েছিলাম, আর পরবর্তীতে ভুল করে আমার হাতের একটা টাচ পেয়ে কিন্তু ছাদ থেকে কড়াইটা পড়ে গিয়েছিল। তো আল্লাহর রহমতে কড়াইটা কিন্তু কিছু হয়নি, শুধু আংটাটা একটু বেঁকে গিয়েছে। তো আমি একটু মানে মজা করে বলি যে তুমি আমার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কি ছাদ থেকে লাফ দিয়েছিলে সুইসাইড করার জন্য। তো বকবক করতে করতে এর মধ্যে অনেকটা সময় কেটে গেছে। রান্না কমপ্লিট করে গোসল সেরে নামাজ কালাম আদায় করে এখন আমি দুপুরের খাবারটা টেবিলে গুছিয়ে নিচ্ছি। তারা বাবা ছেলেও মসজিদ থেকে নামাজ আদায় করে চলে এসেছে, আর আমার জন্য আমি আচারের জারটাও নিয়ে আসলাম। আমার কাছে না খিচুড়ি দিয়েই সবচেয়ে মানে আচার দিয়ে খেতে বেশি মজা লাগে। আপনাদের ভাইয়া বাবু বলে যে খিচুড়ি দিয়ে গরুর গোস্ত দিয়ে বেশি মজা, কিন্তু আমি অতটা মজা পাই না। আমার কাছে মনে হয় আচার দিয়েই সবচেয়ে বেস্ট লাগে। তো এই যে 3 জনে কিন্তু দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি, আর আপনাদের ভাই এতটা তৃপ্তি করে খাবার খাচ্ছিল, আর রান্নার যে এত প্রশংসা করছিল, বলছিল যে দুটো রান্না একদম 100-এ 100 মজা হয়েছে। তো স্বামীর মুখ থেকে রান্নার প্রশংসা শুনতে আমরা প্রত্যেকটা মেয়েই কিন্তু খুবই পছন্দ করি, আমিও কিন্তু তার ব্যতিক্রম না। আপনাদের ভাইয়া তো খাবার খাচ্ছে আর আমাকে হাওয়া দিয়ে ফুলিয়ে দিচ্ছে, বলছে যে আল্লাহ তোমাকে দীর্ঘ হায়াত দান করুক, আর এভাবে মজার মজার খাবার রান্না করে তুমি আমাকে খাও। যাই হোক, অনেক কথা বললাম, দুপুরের খাবার তো 3 জনে শেষ করলাম। তারা বাবা ছেলে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আর আমি এই যে পাহাড় সমান কাপড় নিয়ে বসেছি ভাঁজ করতে। গত 2 দিন লেগেছে এই কাপড়গুলো শুকাতে। মেশিনে দিলে তো 80% শুকিয়ে যায়, তারপরও আমাদের এখানে তো বৃষ্টি হয়েছে, এই জন্য একটু কাপড় শুকাতে দেরি হয়ে গেছে। তো
তো সন্ধ্যার পর আপনাদের ভাই আর আমি একটু বাইরে যাব, তাই ভাবলাম যে সংসারের যে টুকিটাকি কাজগুলো থাকে সব কাজগুলো আমি গুছিয়ে নিই। ঘরের ভিতরে কোনো কিছু এলোমেলো করে রেখে বাইরে গেলে না আমি একটুও শান্তি পাই না, কেমন যেন একটু অশান্তি কাজ করে আমার মনের ভিতরে। তো বেশ কিছু কাপড় আপনারা দেখলেই বুঝতে পারছেন, সব কাপড়গুলো কিন্তু আমি ভাঁজ করে যার যার জায়গা মতন রেখে দিয়েছি। আর এই যে আমি যেভাবে বিছানার চাদরটা গুছিয়ে রাখি সেটা একটু আপনাদের সাথে ডিটেলসে শেয়ার করছি। মানে প্রত্যেকটা বিছানার চাদরের ভিতরে এভাবে আমি বালিশের কভারগুলো রেখে দিই, এতে করে না বালিশের কভারগুলো পেতেও সুবিধা হয় আর যেখানে রেখে দিই দেখতেও বেশ ভালো লাগে। তো এই টিপসটা আপনারা যারা জানেন না ফলো করতে পারেন। আমি জানি আমার অনেক আপুরাই কিন্তু এইসব কাজে এক্সপার্ট, তারপরে একটু আমি নতুন গৃহিণী আপুদের উদ্দেশ্যেই এটা শেয়ার করলাম। এখন এই কাজগুলো করতে করতে ভিডিওর বিষয়ে কিছু কথা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই ভিডিওটা আমি 10 থেকে 11 দিন আগে এডিট করে এতটুকুই ভয়েস দিয়ে রেখেছিলাম, আর এখন এতদিন পরে এসে আমি বাকি ভয়েসটুকু দিয়ে ভিডিওটা কমপ্লিট করে তারপরে আপনাদের সাথে শেয়ার করছি। এর ভিতরে আমি নতুন করে কোনো কিছু আর ভিডিও করিনি, তাই পুরনো যে ভিডিওটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কি বলবো, আমাদের দেশের যে ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেটা তো নতুন করে বলার আর কোনো কিছু নেই। কি বলবো না বলবো নিজেই তো বুঝতে পারছি না। সব সময় তো মনের ভিতরে একটা ভয় কাজ করছিল, আর এখন যখন ওই জিনিসগুলো মনে পড়ে মনে হয় যেন হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। একদিকে তো দেশের এই অবস্থা, সেই সাথে আমার আম্মু হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়েছিল। তো সব কিছু মিলিয়ে এতদিন যে কিভাবে কাটিয়েছি সেটা একমাত্র আমিই জানি। তো যাই হোক, আমি তো কমিউনিটিতে একটা পোস্ট করেছিলাম যে আমার আম্মু অনেক অসুস্থ, আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আমার অনেক আপুরা আমার আম্মুর জন্য দোয়া করেছেন। অনেকে তো জানতে চেয়েছেন আম্মুর কি হয়েছে, এখন আম্মু কেমন আছে, আবার অনেকে পার্সোনালভাবে আমাকে নক করেছেন। তো সকল আপুদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর আম্মুর কি হয়েছিল এখন সেই বিষয়ে আপনাদেরকে বলি। আম্মু হঠাৎ মাইন্ড স্ট্রোক করেছিল। শুরুতেই আমরা বিষয়টা বুঝতে পেরে একটুও দেরি না করে খুব দ্রুতই আম্মুকে খুলনা নিয়ে গিয়েছিলাম, আর আমাদের এখান থেকে খুলনায় যেতে 40 থেকে 50 মিনিট সময় লাগে। তো তখন তো দেশের অবস্থা খুবই খারাপ, বিভিন্ন জায়গায় আন্দোলন চলছে, আর খুলনা বিশ্ববিদ্যালয়ের সামনে, বিএল কলেজের সামনে, মোটামুটি সব জায়গায় তো আন্দোলন চলছে। তো এই সব কিছুর ভিতর দিয়েই কিন্তু আমরা আম্মুকে নিয়ে গিয়েছিলাম, আর কিভাবে যে গিয়েছিলাম সেটা এখন কিভাবে বলবো বুঝতে পারছি না। তো যাই হোক, আল্লাহ পাকের রহমতে আম্মুকে আমরা তো নিয়ে গিয়েছিলাম, এবং খুব মানে সুন্দর একটা ট্রিটমেন্ট আম্মুকে দেওয়া হয়েছিল। আর আল্লাহর অশেষ রহমতে আমার আম্মু এখন আগের চেয়ে অনেকটাই ভালো আছে। সে সুস্থভাবে হাঁটাচলা করছে, আমাদের সঙ্গে কথা বলছে, একেবারে স্বাভাবিকভাবে সে আমাদের সঙ্গে সব কিছুই করছে। তো যাই হোক, আমরা তো শুরুতেই বুঝতে পেরেছিলাম, আর উপরে তো একজন আছে মহান রাব্বুল আলামিন, তার অশেষ রহমতে আমার আম্মু এখন অনেক অনেক ভালো আছে। আপনারা সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন। আব্বুকে হারিয়েছি অনেক বছর হলো, আর আম্মু হঠাৎ করে এতটাই অসুস্থ হয়ে পড়েছিল, সেই সাথে দেশের এই অবস্থা, আমি আর ভাইয়া তো প্রায় পাগলের মতন অবস্থা। আম্মুকে কোথায় নিয়ে যাব, কিভাবে নিয়ে যাব, একটা ভালো ক্লিনিকে নিতে হবে, ভালো একটা ট্রিটমেন্ট দিতে হবে। শুধু আল্লাহকে ডাকছিলাম, আল্লাহ তুমি আমাদের যে কোনো একটা পথ বের করে দাও, আমার আম্মুকে যাতে আমরা সুন্দরভাবে একটা ট্রিটমেন্ট দিতে পারি। আল্লাহ পাক আমাদের ডাক শুনেছিলেন, অবশেষে কিন্তু আল্লাহ পাকের রহমতে আমার আম্মু এখন অনেক অনেক ভালো আছে, সেটা তো আমি আপনাদেরকে বললাম। তো যাই হোক, অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করছি, আর এর ভিতরে তো নেট ছিল না, সেটা তো আমরা সবাই জানি, আমরা তো সবাই এর ভুক্তভোগী। তো অনেক দিন পরে আপনাদের সবার ভিডিও দেখছি, দেখে না অনেক ভালো লাগছে। আর এই যে মুহূর্তটুকু এখন দেখছেন, বললাম না এটা তো আমার অনেক দিন আগের ভিডিও। তো আপনাদের ভাইয়ার আমি একটু সন্ধ্যার পরে বাইরে এসেছিলাম, টুকিটাকি কিছু কেনাকাটা করব, আপনাদের ভাইয়ার জন্য কিছু শপিং করব। আসলে পুরুষ মানুষ না এরকমই হয়, নিজেদের জন্য কখনোই কোনো কিছু কিনতে চায় না। তো আমি একটু জোর করে আপনাদের ভাইয়াকে নিয়ে এসেছিলাম, আর আমি বলেছিলাম যে তোমার কোনো টাকা পয়সা খরচ হবে না, আমি আমার কাছে যে টাকাগুলো জমিয়ে রাখি সেটা দিয়েই তোমার জন্য শপিং করব। তারপরে সে রাজি হয়েছে, মানে নিজের জন্য না কখনো কোনো কিছু কিনতেও চায় না, আর টাকা অপচয়ও করতে চায় না। তো এই যে শপিং মলের ভিতরে কিন্তু আমরা এসেছি, আর এই শপিং মলে কোনো কিছু ক্যাপচার করা মানে একদম নিষিদ্ধ, তারপরেও আমি একটু চুরি করে এতটুকুই ক্যাপচার করে রেখেছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য।
তো দুজনে একটু বাইরে বেরিয়েছিলাম মানে ঘুরতে, আর ভাবলাম যখন ঘুরতে বেরিয়েছি তখন আপনাদের ভাইয়ার জন্য কিছু টুকিটাকি কেনাকাটা করে নিয়ে যাই। আর আমাদের এখানে তো শুক্রবারে সব শপিং মল বন্ধ থাকে, শুধু এই শপিং মলটা খোলা থাকে, এই জন্যই আমরা এখানে এসেছিলাম। তো অনেক দিন পর সবার ভিডিও দেখছি, সবার সাথে একটু একটু করে যোগাযোগ করতে পারছি। একটু হলেও ভিতর থেকে না ভালো লাগা কাজ করছে যে সবাই কেমন ছিল সেই বিষয়গুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরছে। কার ভিতরে কেমন অভিজ্ঞতা হয়েছে, কার ভিতরে কেমন কষ্ট লুকানো ছিল সেগুলো সব শেয়ার করছে। তো কম বেশি সবার কথা জানতে পেরে ভালো লাগছে, আবার কারোর কারোর কথা না শুনে চোখ দিয়ে পানি পড়ছে। কি বলবো, সব কিছু মিলিয়ে কিন্তু আমাদের জীবনটা এভাবেই কাটবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।